স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে ইসিতে ৯টি প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে গোলাম পরোয়ার অভিযোগ করেন, সরকারের একজন রাজনৈতিক ব্যক্তিকে ইসিতে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। স্থানীয় সরকার নির্বাচনে জেতার জন্য সরকারি দলের লোক নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ব্যক্তিদের রাজনীতি করা নিষিদ্ধ নয়, জাতীয় নির্বাচনে তারা অংশ নিতে পারবে আর স্থানীয় নির্বাচনে পারবে না, এটি বৈষম্য। নয়টি প্রস্তাবের উপরই আমাদের আজকে মোটামুটি আলোচনা হয়েছে। আগের দিনে আমরা যে চিঠি দিয়েছিলাম, গণমাধ্যম কর্মীরা সে চিঠি ইলেকশন অফিস থেকে পেয়েছেন, সেটা নিয়ে আপনারা অনেকেই নিউজ করেছেন, আমাদের সঙ্গে অনেকে টেলিফোনে সেসব বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা চেয়েছেন। আজকে প্রধানত 4টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনায় নিয়ে এসেছি। তার মধ্যে প্রধান এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, একেবারে অতি সম্প্রতি 2-1 দিনে সরকারের একজন রাজনৈতিকভাবে পরিচিত পলিটিক্যাল ফিগারকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, এডিশনাল সেক্রেটারি হিসেবে জনাব শামসুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা করেছি, তার নিয়োগ বাতিল করার দাবি জানিয়েছি গতকাল দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আজকের চিঠিতে যে 2টি গুরুত্বপূর্ণ বিষয়, তার এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। হবিগঞ্জ সদরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং পৌর বিএনপি ও জেলা ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির সঙ্গে ছাত্রদল ও যুবদল কর্মীদের সংঘর্ষের জেরে বুধবার বিকেল 3টায় পৌর জেলা মাঠে সমাবেশের ডাক দেয় সদর উপজেলা এবং পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল। একই সাথে সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। তাই সংঘর্ষ এড়াতে এই আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় 5 জনের বেশি মানুষ জমায়েত হওয়া যাবে না। বন্ধ থাকবে মিছিল, মাইকিং, স্লোগান এবং পিকেটিং। 144 ধারা জারি হলেও শহরের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে, অব্যাহত রয়েছে পুলিশের নিয়মিত টহল। হবিগঞ্জ সদরের এই মুহূর্তের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, প্রশাসনের 144 ধারা জারির পর এখন হবিগঞ্জের কি অবস্থা একটু জানাবেন, এবং সেই সাথে বিকেলে আজকে সারা দেশে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে এনসিপি, সেই বিষয়ে কি ধরনের তথ্য রয়েছে আপনার কাছে? নুসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকালকে আজমিনীগঞ্জে অনুষ্ঠানের শেষে এনসিপির নেতৃবৃন্দরা যখন হবিগঞ্জে আসেন স্টাফ কোয়ার্টার এলাকায়, তখন মূলত যে সংঘর্ষের সূত্রপাত ঘটে সেটি নিয়ে অনেকটা উত্তপ্ত বলা যেতে পারে হবিগঞ্জ জেলা শহরে। আমি দাঁড়িয়ে আছি হবিগঞ্জ জেলা শহরে থানার কাছাকাছি। আপনিও তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, বিপুল সংখ্যক পুলিশ, প্রতিটি মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আমি এখানকার যে পুলিশ সুপারের সাথে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে অলরেডি ইতিমধ্যে 144 ধারা জারি করা হয়েছে এবং শহরের জীবনযাত্রা স্বাভাবিক আছে। তবে জেলা যে বিএনপি, ছাত্রদল, যুবদল যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে তারা আসলে সাধারণ মানুষ যখন এখানকার যে স্থানীয় সংসদ সদস্য এবং হুইপ জিকে গাউসের বিরুদ্ধে যখন তারা বক্তব্য রাখেন এনসিপি নেতৃবৃন্দ, তখনই মূলত সাধারণ মানুষই এটার প্রতিবাদ করেন। তবে তার ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দরা এই সংঘর্ষে ছিলেন না বলে তারা দাবি করেছেন। পাশাপাশি এনসিপির যে নেতৃবৃন্দ যারা আছে হবিগঞ্জে, তারা বলেছেন যে অনেকটা একটা তাদের সাথে একটা ক্ল্যাশ হয়েছে এবং তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে গতকালকে রাত্রে প্রশাসন থেকে জরুরি বৈঠক হয়েছে এবং আজকে সকাল থেকে 144 ধারা জারি করা হয়েছে। এবং আপনি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন প্রশাসনের লোকজন তারা বিভিন্ন মোড়ে মোড়ে কাজ করছেন এবং এখন পর্যন্ত পরিবেশ শান্ত আছে। এবং আজকে বিকাল 3টা এনসিপি
কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছেন সেই নেতৃবৃন্দরা তারা এখানে এসে হবিগঞ্জে তারা একটি বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে, তবে তারা এখনও হবিগঞ্জে আসেননি। আমরা যতটুকু জানি যে তারা হয়তো হবিগঞ্জে আসতে পারেন, হয়তো সেটা হয়তো পরবর্তী সংবাদ সংযোগে জানানো যাবে। পাশাপাশি বিএনপি যুব এবং ছাত্রদল নেতৃবৃন্দরা তারা প্রস্তুত আছেন। তারা বলেছেন যে তারা দলীয় অবস্থান থেকে তারা হবিগঞ্জের যে তাদের যে মিছিল মিটিং তারা অব্যাহত রাখবেন। তবে প্রশাসন কাউকেই কোনো ধরনের মিছিল মিটিং করতে দিচ্ছে না, 144 জারি রয়েছে। নুসরাত, অনেক ধন্যবাদ মিল্লাত। পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আপনার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নিব। দর্শক, হবিগঞ্জ থেকে সেখানকার পরিস্থিতি জানাছিলেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। জুলাই কারো ঐতিহাসিক অর্জন, আবার কারো কাছে সারা জীবনের না ফেরার অপেক্ষা। 2 বছর পরও স্বজনের সন্ধানে কেউ কেউ এখনও ঘুরছেন এক কবরস্থান থেকে আরেক কবরস্থানে। এখন পর্যন্ত গণকবরের ডিএনএ পরীক্ষায় মিলেছে 8 জনের পরিচয়, কিন্তু বাকিদের শেষ হয়নি স্বজন খোঁজার সেই দীর্ঘ প্রতীক্ষা। মাইনুল মারুফের বিশেষ প্রতিবেদন। বাবা মাহিম যখন শহীদ হন তখন হামিমের বয়স মাত্র 8 মাস। বাবাকে চিনে ওঠার আগেই হারিয়েছে সে। বাবা বলে ডাকার সুযোগও হয়নি, অথচ আজ বাবা ডাকতে শিখেছে যখন, তখন তার বাবার ঠিকানা একটি গণকবর। ছোট্ট 2টি হাত তাই বারবার ছুঁয়ে দেখে সেই কবর। জুলাই অভ্যুত্থানের 1.5 বছর পর ডিএনএ পরীক্ষায় একে একে মিলতে শুরু করে অজ্ঞাত অনেকের পরিচয়। প্রথম ধাপে শনাক্ত হন 8 জন শহীদ, তাদেরই একজন মাহিম। মোহাম্মদপুরে শহীদ হওয়ার পর হাসপাতাল, মর্গ, থানা কোথাও তার সন্ধান পায়নি পরিবার। অবশেষে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় রায়ের বাজারের গণকবরেই অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয় তাকে। বাবা থাকতে যেরকম থাকে, বাবার পরে কি এরকম বাবার আবদারটা কি কেউ মিটাইতে পারে? শুধু বাবা ছাড়া কেউ মিটাইতে পারে না। সবাই আদর দিতে পারে, কিন্তু বাবার মতো আদর ভালোবাসা কেউ দিতে পারে না। শুধু হামিম নয়, এই গণকবরের প্রতিটি নামহীন কবরের সঙ্গে জড়িয়ে আছে একটি করে পরিবারের দীর্ঘ প্রতীক্ষা। ভালো থাকি না কে খারাপ হয়ে যাবে ওটা। এই যেমন সাইফুর রহমান জুলাই অভ্যুত্থানে হারিয়েছেন ভাই শহীদুলকে। যাত্রাবাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। খোঁজ করছিলাম সব জায়গায়, মোটামুটি সব জায়গায়, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। আল্লাহ বাঁচিয়ে রাখছে না কি কোনো কিছু হয়েছে কইতে পারি না। সর্বশেষ সরকারি গেজেট অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন 865 জন। তবে তদন্তকারীদের ধারণা এই সংখ্যা আরও বাড়তে পারে। রায়েরবাজারে গণকবরের অজ্ঞাত পরিচয়ে দাফন করা 114 জনের মধ্যে ডিএনএ পরীক্ষায় ইতোমধ্যে 8 জনের পরিচয় নিশ্চিত হয়েছে। পরে তাদের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জেও গণকবরের সন্ধান পেয়েছে। পাশাপাশি নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহের ঘটনাও তদন্তাধীন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, এখনও নিয়মিত নতুন নতুন পরিবার আসছেন স্বজনের খোঁজে। পরিবার যদি জানতো যে আমার বাচ্চার সার্টিফিকেট ওই হাসপাতাল থেকে আনা যাবে, তত কোনো না কোনো ব্যবস্থা করে যেত যে দেখেন না একটু ওই দিন সিসিটিভি ফুটেজটা দেখেন এটা। বাট এনারা তো জানেনই না তার সন্তানটা কই। সো এই যে 1400 বলছেন, এই 1400 কেন হবে, আরও বেশি হবে। তিনি জানান, স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে বিভিন্ন গণকবর ও সমাধিস্থল থেকে নেওয়া নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। সকল মিডিয়া, ম্যাস মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সেখানে আপনার একটা সার্কুলার দেয়াই যেতে পারে যে আমাদের অনেকগুলো লাশের ডিএনএ সম্পন্ন করা হয়েছে যাদের আত্মীয় পরিজনের খবর আমরা জানি না। আপনি যদি সেই সময়কালীন যদি আপনার প্রিয়জনকে হারিয়ে থাকেন, আপনি আসুন, আপনার ডিএনএর স্যাম্পল দিয়ে যান, আপনার প্রিয়জনের কবরটা অন্তত আপনি বুঝে নেন। আর সম্প্রতি গণকবর পরিদর্শনে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, এখনও অনেক শহীদকে শনাক্ত করা সম্ভব হয়নি। কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি, আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। যাদের কবর মিলেছে তারা অন্তত বলতে পারেন, এখানেই ঘুমিয়ে আছেন আমার মানুষটি। কিন্তু যাদের স্বজন এখনও নিখোঁজ, তাদের অপেক্ষা শেষ হয়নি। জুলাই কারো কাছে অর্জনের ইতিহাস, কারো কাছে চিরস্থায়ী ক্ষত। কেউ স্বজনকে খুঁজে পেয়েছেন এই গণকবরে, কেউ এখনও খুঁজে ফিরছেন। তবে তাদের মাঝে একটাই মিল, স্বজন হারানোর চিরস্থায়ী বেদনা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে কথা বলছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদ হোসেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অবশ্যই স্মরণ করা উচিত। আমি সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন বাবুকে বেশ নসিব করেন, আর বাবুর সহোদর মিডিয়া এবং তার ছেলেরা তাদেরকে যাতে আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দেন, বিশেষ করে ছেলেদেরকে। এবং ভাবি তো আছেনই আলহামদুলিল্লাহ। বাবু ভাই, ওনার কথা হয়তো কিছুটা ক্ষোভ প্রকাশিত হয়েছে, বাট এটাও এক ধরনের মানে কমিটমেন্টের কথা প্রকাশিত হয়েছে। সেই জন্য আমি পরিবারের সবাইকে সহমর্মিতা জানাই। আর আমরা আজকে যারা এখানে বাবুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি বা বিভিন্ন কথা বলেছি, এবং সর্বশেষ আমাদের প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু যে বক্তব্য রেখেছেন, বাবুল খায়ের ভুইয়া যে বক্তব্য রেখেছেন, কথা বলছিলেন ডক্টর জাহিদ হোসেন, সমাজ কল্যাণ মন্ত্রী। আমরা সরাসরি সেখানে ছিলাম। আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তথ্য গোপন করে হাইকোর্টে মামলা করায় জিপিএইচ ইস্পাতকে 5 কোটি টাকা জরিমানা করেছে হাইকোর্ট। 1 মাসের মধ্যে এই টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে। এই টাকা আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় ব্যয় করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মাহমুদ হোসেনের হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। আদালতের প্রতি এই ধরনের প্রতারণার আশ্রয় নেওয়ার কারণে আদালতের আদেশকে সাপ্রেস করে আদালতের কাছে একটা অভিযোগ দেওয়ার জন্য আমি বলেছি যে একটা দৃষ্টান্তমূলক তাদেরকে অর্থদণ্ড করা হবে, এবং এই অর্থটা ব্যবহার করা হবে 2024 সালে জুলাই গণ আন্দোলনে যে সমস্ত আহত শিক্ষার্থী, জনগণ, নাগরিক যারা চিকিৎসাধীন আছেন, যাদের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের উদ্দেশ্যে ব্যয় করা হবে। আদালত আমাদের আবেদনটি গ্রহণ করেছেন এবং আদালত এই অভিযুক্ত কোম্পানিকে 5 কোটি টাকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পরবর্তী 1 মাসের মধ্যে। চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, তবে জামায়াত প্রার্থী চাইলে আপিল করতে পারবেন বলে জানিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে ইসি, পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট প্রার্থিতা ফিরিয়ে দিলে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে সরওয়ার অংশ নেন, তবে আদালতের সিদ্ধান্তে ভোটের ফলাফল প্রকাশ স্থগিত হয়ে যায়। 9 জুলাই তার প্রার্থিতা বাতিল করে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে সর্বোচ্চ আদালত। এরপর গেজেট প্রকাশ করে ইসি। সেদিন সরওয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এই অবস্থায় রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী নুরুল আমিন আবেদন করেন। শুনানি শেষে সরওয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগদান দিতে বাধা নেই বলে রায় দেয় আপিল বিভাগ। এই পরিস্থিতিতে বলা যায় জনাব সরওয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন। সেটি অব্যাহত থাকবে। তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের, বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। অতীতে সময় উপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে, তবে সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে সকালে সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক শেষে কথা জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তা উৎসাহিত হচ্ছে। তিনি আরও জানান, পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের পরামর্শ চাওয়া হয়েছে। সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী বলে মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে।
বন্ধ কারখানা দুই রকম আছে, একটা হচ্ছে উইলফুল বন্ধ, আরেকটা হচ্ছে পুরনো হয়ে গেছে বন্ধ, আর একটা হচ্ছে আপনার হয়তো বিভিন্ন আদারওয়াইজ ক্ষতিগ্রস্ত। তো ওগুলাকে স্যাগ্রিগেট করার জন্য তিতুমির সাহেব আলোচনা করেছেন। উনি বলেছেন মিনস অফ ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। কৃষকদের দাবি অনুযায়ী ডাবল লিফটিং এর মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 12,000 কোটি টাকায় শিগগিরই 2টি প্রকল্পের কাজ শুরু হবে। এখন থেকে সেচের মাধ্যমে 3 ফসল হবে রাজশাহী অঞ্চলে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন এসব কথা বলেন। প্রথমে মহানন্দা নদী থেকে পানি খালে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে সেচের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বিগত সময়ে বরেন্দ্র অঞ্চলে কৃষির উন্নয়নে কোনো কাজ হয়নি, দেখা হয়নি যথাযথ বাজেট, এতে মুখ থুবড়ে পড়ে কৃষিখাত। বর্তমান সরকারকে কৃষি বান্ধব উল্লেখ করে বিএমডিএ চেয়ারম্যান বলেন, বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে কিছু পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম নিয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় এই বৈঠকে। উন্নয়ন প্রকল্প ইতিমধ্যে জমা দিয়েছি। আমরা 2টি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি প্রায় 2,000 কোটি টাকার, এবং আরেকটি সম্মিলিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় 10,000 কোটি টাকার মতো। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পাশ হলে ওই অঞ্চলে 16 জেলার বরেন্দ্র 16 জেলা কৃষকের ভাগ্য উন্নয়ন হবে, বাংলাদেশের কৃষির উন্নয়ন হবে, এবং আমাদের যে বর্তমান যে পানির সংকট, সেচের সংকট, সেটিও পুরোপুরি দূরীভূত হচ্ছে। স্বাস্থ্যসেবা জনগণের কাছে সহজলভ্য করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এজন্য এ খাতে কর্মরতদের সততার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার এম শাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর কাকরাইলের জাতীয় মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, কেবল অর্থের ঘাটতি নয়, প্রশাসনিক এবং প্রক্রিয়াগত প্রতিবন্ধকতার কারণেও প্রয়োজনীয় ঔষধ, রোগ নির্ণয়, প্রশিক্ষিত জনবল স্বাস্থ্যসেবায় সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। শাখাওয়াত হোসেন আরও বলেন, অতীতের সরকারগুলো পরিকল্পনা ছাড়া এবং কার্যকারিতা বিবেচনা না করে স্বাস্থ্য খাতে অনেক যন্ত্রপাতি কিনে বিপুল অর্থের অপচয় করেছে। আর অনেস্টি কিন্তু খালি টাকা খাওয়া আর নেওয়া না, নট স্পিড মানি অনলি, অনেস্টি অফ সিনসিয়ারিটি, সরলতা থাকতে হবে চিন্তায়, অনেস্টি অফ বিলঙ্গিংনেস। আপনাকে ভাবতে হবে আমি মানুষ, এই দেশের মানুষের কল্যাণের ভিতরে আমি নিহত। আই হ্যাভ টু বিলং দ্য পিপল অ্যাজ মাই ওন পিপল টু সার্ভ, ওইটা থাকতে হবে। দেন আপনার অনেস্টি অফ মরাল, নৈতিকতার যে সততা, চিন্তাধারার মধ্যে সেটা আমাদের আনতে হবে। চলমান গ্যাস সংকটে অনেক কারখানায় শূন্যের কোটায় নেমেছে উৎপাদন। এতে ক্রয়াদেশ হারাতে বসছেন উদ্যোক্তারা। কেবল তৈরি পোশাক খাতেই লোকসান ছাড়াতে পারে $1.5 বিলিয়ন, এমন আশঙ্কা ব্যবসায়ীদের। শুধু তাই নয়, ব্যাংক ঋণের ফাঁদে পড়তে পারে কয়েকশো কারখানা, যাকে পুরো অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন রাকিব আল সাবেদ। শীতলক্ষার তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের অন্যতম প্রধান ও প্রাচীন শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। বছরের পর বছর ধরে দেশের অর্থনীতিকে চাঙা রাখতে এই অঞ্চলে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানকার তৈরি পোশাক, নিটওয়্যার, হুঁশিয়ারি ও পাটপণ্যের চাহিদা বিশ্বব্যাপী। তবে সপ্তাহখানেক ধরে চলা তীব্র গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে কয়েকশো প্রতিষ্ঠান। এমনই এক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের 2,500-এর মিথিলা টেক্সটাইল, যাতে কাজ করেন 2 শতাধিক শ্রমিক। অন্য সময় কর্মীদের দম ফেলার সুযোগ না থাকলেও এখন উৎপাদন নেমেছে অর্ধেকে, জানিয়ে চিন্তিত কারখানার শ্রমিক কর্তা ব্যক্তিরা। গ্যাস পাই না, বয়লার বন্ধ থাকে, প্রোডাকশন কম হচ্ছে, আমাদের লস টাইম বেশি করা যাচ্ছে। প্রোডাকশন আমাদের দেখা যাচ্ছে যে আগে যে ফুললি 100% আমরা যে এফিসিয়েন্সিতে যে কাজটা করতাম, সেক্ষেত্রে যে প্রোডাকশনটা আসতো সেই রকম এখন প্রোডাকশন আমাদের নাই। ডে নাইট রেশনিং করে প্রোডাকশন চালানো হচ্ছে, মানে খুব বাজে অবস্থা। বিকেএমইএর হিসাবে গ্যাস সংকটের ফলে সব মিলিয়ে $1.5 বিলিয়ন আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে কারখানাগুলো। অভিযোগ করেন বিতরণকারী সংস্থা তিতাসের অসহযোগিতারও। ফলে চলতি মাসের বেতন দিতে অধিকাংশ কারখানাই হিমশিম খাবে বলে মত এই ব্যবসায়ী নেতার। এই মাসের বিশাল একটা রপ্তানি কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের, ফলে মাস শেষে বেতন দেওয়াটা আমাদের জন্য
অত্যন্ত ডিফিকাল্ট হবে। যে উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে তাতে অন্তত মিনিমাম $1.5 বিলিয়ন মতো রপ্তানি ব্যাহত হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটা বিমাতা সুলভ আচরণ করেছে। তিতাস তো আমাকে গ্যাস দিতে ব্যর্থ। আমাদের যে ইউটিলিটি কানেকশনগুলো দরকার, অনেক ফ্যাক্টরি এখন রেডি হয়ে আছে কিন্তু চালু করতে পারছে না, গ্যাস কানেকশন পাচ্ছে না। কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেছে, বাড়ছে, আমাদেরকে প্রচুর আন্ডারহ্যান্ড মিসলেনিয়াস এক্সপেন্সেস খরচ করতে হয়, এটা কিন্তু বিজনেসের কস্ট বাড়িয়ে দেয়। চলমান সংকটের সমাধানে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হলেও সপ্তাহ দুয়েক লাগতে পারে বলে আশঙ্কা খোদ প্রতিমন্ত্রীর। দিন তারিখ সুনির্দিষ্টভাবে আমরা বলছি না, কারণ এর আগেও তারা যে দিন তারিখ দিয়েছে বিভিন্ন কারণে তারা মিট করতে পারে। টেকনিক্যাল প্রবলেম, ইউ আন্ডারস্ট্যান্ড। আগামী সপ্তাহে যদি তারা যেটা এক্সপেক্টেড, আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। বিষয়টিকে কেবল শিল্প বা রপ্তানি খাত নয়, পুরো দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাই দ্রুতই বিকল্প সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। সবচেয়ে বড় যেটা আশঙ্কার বিষয় সেটা হলো যে আমরা ইংল্যান্ড থেকে এক্সপার্ট নিয়ে আসছি, কিন্তু তারা কাজ করছে, কিন্তু তারপরে দেখা যায় 2 সপ্তাহ লাগছে। এখন 2 সপ্তাহ হচ্ছে এখনকার এস্টিমেটেড টাইম। যদি 2 সপ্তাহের মধ্যে ঠিক করতে না পারে তখন কি অবস্থাটা কি হবে? তখন তো ভয়াবহ বিপর্যয় হবে। এখন পুরো দেশে যে একটা জ্বালানি বিপর্যয় ঘটছে, তো সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এটার কারণে পুরো অর্থনীতিতে কিন্তু বড় রকম একটা চাপ তৈরি হতে পারে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। এদিকে দেশব্যাপী গ্যাস সংকট এখনো পুরোপুরি কাটেনি। সাভার, ধামরাই সহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। বাসাবাড়িতেও গ্যাসের চাপ কম। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত শেষ হতে পারে। তবে কবে থেকে গ্যাস সরবরাহ শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। গ্যাস পাচ্ছে না সাভারের অধিকাংশ প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার চালকরা। গত 2 সপ্তাহে বন্ধ হয়ে গেছে এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন। দুশ্চিন্তা কাটছে না আবাসিক এবং শিল্প গ্রাহকদেরও। সরকার যদি মনে করে যে না গ্যাস দাম বাড়াক, আমাদের প্রেশারিং করার দরকার নেই, তো কেন আমাদের হরেনি করতেছে, খামা হরেনি করতেছে। মনে করেন যে সিরিয়াল ওই মাথা থেকে গ্যান্ডার এই পারের থেকে সিরিয়াল এর দিকে এখানে আসছে। আমরা মাত্র 60 প্রেসার গ্যাস পাই, আগে পাইতাম প্রায় 200 প্রেসার গ্যাস পাইলে 2টা ডিপ মারা যেত। এখন 60 প্রেসারের গ্যাস দিয়া 1 ডিপ মারা যায় না। ঢাকার ধামরায়ে বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোনো এলাকায় গ্যাস পাচ্ছে না 15 দিন, আর কোনো এলাকায় 1 মাসেরও বেশি সময়। অনেকেই এলপিজি অথবা মাটির চুলায় কোনো রকমে রান্নার কাজ চালাচ্ছেন। সমস্যার জন্য আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে নিয়মিত যাইতে পারে না, খাওয়া দাওয়ার সমস্যা। সারাদিনও থাকে না গ্যাস, আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যায় না খেয়ে যায়, আমরা সারাদিন না খেয়ে থাকি। মানিকগঞ্জে বেশিরভাগ পাম্প থেকে গ্যাস দেয়া বন্ধ রয়েছে। পর্যাপ্ত চাপ না থাকায় প্রয়োজনীয় গ্যাস পাচ্ছে না যানবাহনের চালকরা। কিছুদিন আগে ছিল তেলের সংকট, সিন্ডিকেট করতেছে, তেল ঠিক হয়ে গেছে, আবার গ্যাস সংকট। কারণ কি 8-10 দিন ধরে গ্যাস পাচ্ছি না পাম্পে, রাত নাই দিন নাই পাম্পে এসে বসে থাকি। আগে দেখা গেছে 200 টাকা 250 টাকা হলে চালাই পারতাম, এখন তো মনে করেন 60 টাকা 70 টাকার গ্যাস ঢুকে। এটা আমি এক সিরিয়াল দিয়ে আবার আইসা আবার সিরিয়াল দেওয়া লাগে। কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে গত 21শে জুলাই অগ্নিকাণ্ড ঘটে। এরপর থেকে বন্ধ হয়ে যায় সরবরাহ। বর্তমানে টার্মিনালটির মেরামতের কাজ চলছে। পিন্টু হাজং, ৭১। আলোচনা, সমালোচনা আর আন্দোলনের পর অবশেষে বাতিল হচ্ছে হেয়ার কাট পদ্ধতি। ফলে আমানতের বিপরীতে বাজার ভিত্তিক মুনাফা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকরা। তবে দুঃসংবাদ রয়েছে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য। জমা রাখা মূল টাকার বিপরীতে তাদেরকে দেয়া হবে সমমূল্যের শেয়ার। বিস্তারিত জানাচ্ছেন আবু জাহের আনাস। অন্তর্বর্তী সরকারের আমলে আর্থিক খাতের বড় সংস্কার ছিল 5 প্রতিষ্ঠানকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন। যা নিয়ে তৈরি হয় তুমুল আলোচনা সমালোচনা। তার চেয়ে বেশি সামনে আসে সে সময়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরের চালু করা হেয়ার কাট পদ্ধতি, যার অজুহাতে অর্ধেক কেটে রাখা হয় আমানতকারীদের মুনাফা, যা বাতিলের দাবিতে এখনও সোচ্চার গ্রাহকরা। তবে এই অবস্থান থেকে অবশেষে সরে আসতে যাচ্ছে সরকার। নতুন রেজুলেশন পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি পর্যায়ের আমানতকারীদের মুনাফায় বহাল থাকবে না সেই পদ্ধতি।
ফলে ফেরত দেওয়া হবে মূল আমানতের পাশাপাশি চুক্তি অনুযায়ী সম্পূর্ণ মুনাফা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, সাধারণ মানুষের আমানত ও মুনাফা সুরক্ষা না রাখলে আস্থা কমবে ব্যাংক খাতে। মূলত ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থ বিবেচনা করেই কিন্তু সরকার এই ব্যাংকটিকে টেক ওভার করার দায়িত্ব গ্রহণ করেন। আসলে সরকার এই মুহূর্তে কর্পোরেট ডিপোজিটারদের টাকা ফেরত দেওয়ার মতো অবস্থায় নেই, কারণ এই অ্যামাউন্টটা যদি দিতে হয় তবে তো 1.5 লক্ষ কোটি টাকা নিয়েই সরকারকে মাঠে নামতে হতো, যেটা কখনোই সম্ভব না। বাংলাদেশ ব্যাংক সূত্র অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রেও, অর্থাৎ কর্পোরেট প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, বেসরকারি কোম্পানি, ট্রাস্ট, ফাউন্ডেশন সহ বিভিন্ন সংস্থার আমানতের উপর দেওয়া হবে না কোনো মুনাফা। শুধু মূল আমানতের বিপরীতে দেওয়া হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের সমপরিমাণ শেয়ার, অর্থাৎ অতীতে অর্জিত বকেয়া মুনাফাও মিলবে না নগদ হিসেবে। তবে এই সিদ্ধান্তে উদ্বিগ্ন অনেকেই, কেননা অনেক শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় নির্ভরশীল এই আয়ের উপর। তারা 14-15% রেটের ডিপোজিট ওখানে জমা দিতে গেছে কেন? তারা জানে যে 900 একটা ক্যাপ ছিল, 9% দেয় বিনিয়োগে, 6% ডিপোজিটে, তারা 12-14% অফার করে আর তারা যায়, সেখানে তারা টাকা জমা রাখছে। তো তাদের ছিল ভুল আর বাকিদের হতো অপরাধ। এই অপরাধের দায় শুধু ডিপোজিটরের কাছে চাপাইলে চলবে না। কিছু ক্ষতি আপনাকে মেনেই নিতে হবে, কারণ আপনি যা পেয়েছেন সব আপনি পাবেন না, যতটুকু পান সেটা আপনার কাছে মন্দের ভালো এইভাবে নিতে হবে যে আমি পুরাটা পাবো না কেন। আর যে কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান যখন দেউলিয়া হয় বা বন্ধ হয় তখন আপনাকে ক্ষুদ্র ডিপোজিটারদের অগ্রাধিকার সবচেয়ে বেশি। সরকারের এখানে হয়তো লঙ্গার টার্ম, যে ওদেরকে আমরা তুমি অন্তত 5 বছর 6 বছর বিনা সুদে হলেও ওয়েট কর, তোমার আসলটা আমরা আজও কাল শোধ করবো। এটাকে ওই ধরনের জিরো কুপন বন্ডে কনভার্ট করা যেতে পারে। ইকুইটিতে কনভার্ট না করে আপনি জিরো কুপন বন্ড দেন তাকে, যে তুমি সুদ পাবা না, কিন্তু তোমার এই লোন আমরা 10 বছর মেয়াদে আমাদেরকে সময় দাও। বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তর্জাতিক ব্যাংক রেগুলেশন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পরিকল্পনা করা হচ্ছে। তবে কার্যকরের আগে সার্বিক বিষয় যাচাই বাছাইয়ের পরামর্শ বিশ্লেষকদের। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। ভারতকে হটিয়ে বৈদেশিক বাণিজ্যে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। মূলত দেশটির সাথে করা চুক্তির কারণে ব্যাপক হারে আমদানি বাড়িয়েছে বাংলাদেশ, যে কারণে পেছনে পড়ে গেছে ভারত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই তথ্য প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্য সম্পর্কের এই পরিবর্তনকে আমলে নিতে হবে অত্যন্ত গুরুত্বের সাথে। ইমদাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। বাণিজ্য সম্পর্কের বিচারে একরকম ধরাছোঁয়ার বাইরে চীন, যেখান থেকে আমদানি হয় 5 ভাগের 1 ভাগ পণ্য, সাথে রপ্তানিও হয় কম বেশি। ফলে সবশেষ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যে যার পরিমাণ ছিল $20 বিলিয়ন ওপরে। চীনের পরে ঐতিহাসিকভাবেই দ্বিতীয় অবস্থান ধরে রেখেছিল প্রতিবেশী দেশ ভারত। সেখানেও অবশ্য পাল্লা ভারী সে দেশের দিকেই। তবে যোগ বিয়োগ মিলিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তৃতীয় হলেও বাণিজ্য উদ্বৃত্তের কারণে শক্ত অবস্থানে বাংলাদেশ। তবে দেশটির সাথে ফেব্রুয়ারিতে করা চুক্তির কারণে পাল্টে গেছে দ্বিপাক্ষিক বাণিজ্যের হিসাব। ফলে ভারতকে পেছনে ফেলে এপ্রিলে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির ওই রাষ্ট্র, যাকে নতুন মাত্রা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইন্ডিয়া 3 নম্বরে চলে গেছে, এটা আমাদেরই বরঞ্চ একটা, আমি বলবো, সফলতা দেখা যায় যে বিশেষ করে নতুন বাজারে, যে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে পারা ইত্যাদি। ইন্ডিয়ার সাথে যে দ্বিপাক্ষিক বাণিজ্য, এটা অবশ্যই এক ধরনের স্থবিরতার মধ্যে আছে। তার অন্যতম কারণ হচ্ছে যে রাজনৈতিক এই যে টানাপোড়েনের একটা বিষয় আছে। যুক্তরাষ্ট্র উঠে এসেছে দ্বিতীয় বৃহত্তম ট্রেড পার্টনার হিসেবে। ওভারঅল বাণিজ্য যে গ্লোবালি ডাইভার্সিফাইড হচ্ছে বা আরও ডিপার হচ্ছে, এটা সেটারই একটা আমার মনে হয় নিদর্শন। এটা যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে এসছে, এটার মানে কিন্তু ইন্ডিয়ারটা কমে যায় নাই, বিষয়টা তা না। মানে যুক্তরাষ্ট্রের সাথে আরও বেড়েছে। তার মানে আমার যে ওভারঅল ট্রেড, গ্লোবাল ট্রেড, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, সেটা কিন্তু ওভারঅল বাড়ছে। বিবিএস এর তথ্য বলছে, চীনের সঙ্গে শুধু এপ্রিলে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় $2.5 বিলিয়ন, আর ভারতের সাথে তা $1.16 বিলিয়ন। তবে চলতি বছরের 4 মাসে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ব্যয় উঠে যায় দ্বিগুণে। সেই সাথে দেশটির বাজারে স্থিতিশীল ছিল বাংলাদেশের রপ্তানিও, যে কারণে এপ্রিলে দুই দেশের বাণিজ্য ছাড়ায় $1.3 বিলিয়ন, যা ভারতের চেয়ে 12% বেশি। বিশেষজ্ঞদের মতে চুক্তির কারণেই পাল্টে যাচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্যের এই হিসাব।
প্রথাগত যেসব দেশগুলো থেকে আমরা আমদানি বেশি করি, যেমন চীন 1 নম্বরে আছে, ভারত 2 নম্বরে আছে, আমার মনে হয় না যে সেখানে কোনো বড় ধরনের ব্যত্যয় হবে। তবে সরকারি প্রকিউরমেন্টের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধিটা এই সর্বসাম্প্রতিক মাসগুলোতে কিছুটা বাড়ছে। তথ্য অনুযায়ী 2026-এ 4 মাসে যুক্তরাষ্ট্র থেকে কেবল বিমানের যন্ত্রাংশ আমদানি হয় $15 কোটি। এছাড়া চুক্তির পর থেকে বাড়তি পরিমাণে এসেছে সয়াবিন, গম, তুলা এবং এলপিজি। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। আজ বিশ্ব বাঘ দিবস। এবারের বাঘ দিবসের সুখবর হিসেবে বন বিভাগ বলছে নতুন শুমারিতে বাঘের সংখ্যা গত শুমারির চেয়ে 11টি বেশি। তবে এই অর্জন ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলছে বাঘ সংরক্ষণে জড়িত বিভিন্ন পর্যায়ের অংশীদাররা। তাদের মতে জলবায়ু পরিবর্তনে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়া এবং মানবসৃষ্ট নানা চাপ এখনও বড় উদ্বেগের বিষয়। শরণখোলা সংবাদদাতা নজরুল ইসলাম আকনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সুন্দরবনে বাঘ বেড়েছে। 6017 বর্গ কিলোমিটারের বনে 2024 সালের শুমারি অনুযায়ী রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 125টি, যা 2018 সালের জরিপের তুলনায় 11টি বেশি। তবে এই অর্জন ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সুন্দরবন ও বন্যপ্রাণী সুরক্ষা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা। তাদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বেড়ে যাওয়া, ঘূর্ণিঝড় সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর বাড়তি চাপ তৈরি করেছে। এতে বাঘের নিরাপদ আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও হরিণ চোরা শিকারীদের ফাঁদেও বাঘের আটকা পড়ার ঘটনা নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মূল্যে বাঘকে বাঁচিয়ে রাখতে হবে। বাঘ থাকলে সুন্দরবন থাকবে, সুন্দরবন থাকলে আমরা বেঁচে থাকবো এবং বাঘ আমাদের গর্ব, অহংকার। যারা এই শিকারী আছে এরা ধরা খাওয়ার পর জন্য তাড়াতাড়ি ছেড়ে না আসতে পারে, তার জন্য আইনটা আমাদের শক্ত হইতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরমুখী যে খাল এবং নদী সমূহ আছে সেইগুলি ভরাট হয়ে যাচ্ছে, তাতে জীববৈচিত্র্য যথেষ্টভাবে ক্ষতি হচ্ছে, তার সঙ্গে বাঘেরও আবাসস্থলের ক্ষতি হচ্ছে। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে যাতে হচ্ছে গিয়ে যে এই সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকি থেকে রক্ষা পায় এবং এরা বেঁচে থাকে, সুন্দরবনের বাঘ বেঁচে থাকে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জানান, বন বিভাগের প্রতিদিনের টহলের নতুন সংযোজন ড্রোনে নজরদারি, এতে দুর্গম এলাকাও টহলের আওতায় এসেছে। বাঘ রক্ষায় বন বিভাগ সদা তৎপর রয়েছে। আমাদের প্রতিদিনের যে টহল, তার পাশাপাশি প্রতি মাসে আমাদের এখানে 2 বার করে স্মার্ট পেট্রোল চলছে। এর পাশাপাশি আমাদের নতুন সংযোজন হয়েছে ড্রোন। আমরা ড্রোন টহলের মাধ্যমে সুন্দরবনের দুর্গম জায়গাগুলোকেও টহলের আওতায় আনতে পেরেছি। এর মাধ্যমে সুন্দরবনে বন্যপ্রাণী শিকার আমরা কমিয়ে আনতে পেরেছি। বন বিভাগের আশা, আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও জানান তারা। হাসান আহমেদ, 71।